রংপুরে বিশাল এক রাম মন্দির, রাম মূর্তি বানানো হচ্ছে, আমরা অ্যাটেনশন দিতে পারতেছি না। এই অ্যাটেনশন থেকে সরানোর জন্য আমাদের ইসলামী ব্যাংক উঠাই দেওয়া হয়েছে, এটা উদ্দেশ্যমূলকভাবে, যাতে আমরা ওইদিকে কথা বলতে না পারি, এদিক নিয়ে ব্যস্ত থাকি। ভারতকে আমি বলবো সাপ, একদম কাল সাপ আছে না, ভারত হচ্ছে সে সাপের মতন। সাপ আপনাকে কখন ছোবল দেয় জানেন? যখন সে নিজে ভয় পায়। ভারত আসলে নিজের অস্তিত্ব নিয়ে ভয় পায়। ভারতের যে আমাদের এখানে যে চিকেন নেকটা আছে, 22 কিলোমিটারের একটা ভারতের ন্যারো প্যাসেজ আছে, যেখান দিয়ে ভারত তার 7 সিস্টারকে, ভারত তার 7টা আরও প্রদেশকে সে তার প্রয়োজনীয় মালামাল এবং যোগাযোগ সংযোগ রক্ষা করে। ভারত আসলে চাচ্ছে এই রংপুর বিভাগটাকে সম্পূর্ণভাবে তাদের এই 7 সিস্টার মানে চিকেন নেকের মধ্যে ঢুকায় নিতে, কারণ ভারত নিজেই সেটার মধ্যে আছে। ভারত আসলে মনে করছে যে বাংলাদেশ হয়তো বা অন্যান্য কান্ট্রি হয়তো এই চিকেন নেকটাকে বন্ধ করে দিয়ে 7 সিস্টারকে আলাদা বা বিচ্ছিন্ন করে নেবে। ঠিক এটার জন্যই ভারত কিন্তু এই নীল নকশা এঁটেছে এবং 91 লক্ষ ভোটের আগে 91 লক্ষ মানুষকে, ভারতীয় মানুষকে তারা প্রথমে ভোটার তার তালিকা থেকে বিতাড়িত করেছে, বাদ দিয়েছে এবং তাদের বৈধতাকে ক্যান্সেল করেছে, ভারতের নাগরিকত্ব ক্যান্সেল করেছে। এখন তাদের নীল নকশা অনুযায়ী এই 91 লক্ষ মানুষকে তারা এই যে আপনার হলো রংপুরে এই জায়গাটা তারা সেটেল করতে চায়, করে এই রংপুরের পুরা যে ডিভিশনটা আছে, ডিভিশনটা তারা নিয়ে নিতে চায়। এটাই তাদের অ্যাকচুয়ালি নীল নকশা। এই ডিভিশনটা নিয়ে নিতে পারলে তারা হয়তো দেখা গেলো 22 কিলোমিটারের যে আপনার চিকেন নেকের যে রাস্তাটা ছিল, এইটা হয়তো বর্ধিত হয়ে 250 বা 300 কিলোমিটারের একটা রাস্তা হবে, তখন তাদের জন্য এটা অনেক সুবিধা হবে। কিন্তু এটা আসলে একটা বললাম না যে তারা যে সাপ, তারা ভয়ে আমাদেরকে ছোবল মারতে যাচ্ছে। আমরা কখনো কিন্তু মানে সহিংসতার রাস্তা অবলম্বন করি নাই, তবে প্রয়োজনে যদি আমাদের গায়ে একটুও ফুলের টোকা পড়ে, আমাদের সীমান্তের গায়ে, আমাদের মানচিত্রের গায়ে একটুও যদি ফুলের টোকা পড়ে, আমি ভারতকে মানে স্মরণ করিয়ে দিতে চাই যে 1971 সালের মতো রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস তোমাদের কাছে নাই। 71 সালে কোনোদিন এদের স্বাধীন হয়নি। 71 সাল পরাধীনতার দিন শুরু হয়েছে। আমরা আগে পাকিস্তানের নিষ্পেষণে ছিলাম, 71 এসে ইন্ডিয়ার হাতে পড়ে গেলাম। আর এই ইন্ডিয়ার হাত থেকে মুক্ত হওয়ার জন্য দেখেন, বন্দুকের সামনে বুক পেতে দেয়। আমার এই ভাইরা কি জন্য গেছে? তাদের হাতে কি সেদিন অস্ত্র ছিল? 71 সালে তো আপনি ওপারে গেছিলেন, ট্রেনিং নিছেন, অস্ত্র নিছেন, তারপর আসছেন। আমার মেজর ভাই বলুক, এই 36শে জুলাই নিরস্ত্র মানুষ আমরা কেন সেদিন বন্দুকের সামনে এগিয়ে গেলাম? একটা কারণে, আমাদের ইসলাম থেকে আমাদের ইসলাম নিয়ে যেতে চায়, আমাদেরকে খারিজ করতে চায়, ধর্মনিরপেক্ষতার নামে আমাদের মাঝ থেকে ইসলাম জাতীয়তাবাদ নিয়ে যেতে চায়। সো যতদিন এ দেহে প্রাণ আছে, ইনশাল্লাহ ইসলাম এবং জাতীয়তাবাদকে কোনোদিন আমরা কারো কাছে দিব না, বর্গাও দিব না, নিতেও দিব না। ভারতকে 2 খণ্ড করে, এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। যে চুক্তি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য, সেই চুক্তি বজায় রেখে সকল চুক্তি বাতিল করতে হবে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাংলাদেশের লালমনিরহাটের এশিয়ার বৃহত্তম ঘাঁটি, সেই ঘাঁটি অতি সত্বর চালু করতে হবে। ভারতের নাচানাচি বন্ধ করতে হবে। এই ঘাঁটি চালু হলে ভারত মুতাহ বন্ধ করে দেবে। আপনারা বাংলাদেশের হাত থেকে অখণ্ড ভারত চাচ্ছেন, আপনারা বাঙালি নাকি হিন্দুস্তানি এটাকে প্রমাণ করুন। আপনারা যে কথা বলছেন অখণ্ড ভারত চান, অখণ্ড ভারতই হবে। সেই ভারত, অখণ্ড ভারতে কালেমার পতাকা উত্তোলন হবে। এই কালেমার পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ। আর যদি প্রয়োজন হয় ভারতকে 2 খণ্ড করে, এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। কারোর সাথে আমাদের ঝগড়া বিবাদ নাই। প্রয়োজনে তোমরা সীমানা বিভক্ত করো, মুসলমান হিন্দুর সীমানা বিভক্ত করো। আজকে বাংলাদেশের মধ্যে শিব মন্দির তৈরি হয়েছে। এটা 2 দিনের শিব মন্দির নয়, এশিয়ার বৃহত্তম শিব মন্দির এবং শিব মূর্তি তৈরি করে ফেলেছে। এটা 2-3 মাসের মূর্তি নয়, এটা এই সরকারের আমলের মূর্তি নয়। বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জামাত সরকার, এনসিপি সরকারের আমলে এই মূর্তি তৈরি হয়েছে। এটা 2 দিনের মূর্তি নয়। যে সরকারকে আমরা বলবো মূর্তি আপনারা কেন তৈরি করতে দিয়েছেন? বিগত সরকারের আমলে মূর্তি তৈরি হয়েছে, তারা অন্যায় করেছে। এই সরকার যাতে অন্যায় না করে, এই সরকার মূর্তির কাজ স্থগিত করেছেন, আপনাদের ধন্যবাদ। কিন্তু
আপনাদের আরো ধন্যবাদ জানাবো। এই মূর্তি অতি সত্বর ঘুরিয়ে ফেলে দিতে হবে। বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকবে না, মুসলমানের রাষ্ট্রে কোনো মূর্তি থাকবে না। মুসলমানের রাষ্ট্রে শুধু মসজিদ উঠবে গর্জে গর্জে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পয়েন্টে পয়েন্টে, আর কোন মূর্তি থাকতে পারবে না। যার যার ধর্ম শেষে পালন করুন, আমরা কারো ধর্মে বাধা বিঘ্ন করব না। বাংলাদেশ সরকারকে শেষে একটা কথাই বলতে চাই, আপনারা বাংলাদেশের শান্তি বজায় রাখুন। বাংলাদেশের সাথে যে বর্ডারে আমাদের নিত্যদিন আমাদের ভাই বোনদের গুলি করে হত্যা করে হচ্ছে, এই সীমানা কিভাবে আপনারা ঠিক করবেন করুন। আর ভারতকে সাবধান করে দিলাম, তোমরা ভালো হয়ে যাও, অখণ্ড ভারত হলে মুতার রাস্তা পাবে না। আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, বিএনপি রয়েছে কার্ড বন্ধু। ওই বঙ্গবন্ধুর বাকশাল টিকে নাই, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না ইনশাল্লাহ। শেষ সময় যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া যায়, কেমন জাউরামো দেখেন। জাউরামোর ইচ্ছা না থাকলে তো কেউ বাইসা বাইসা সাপ্তাহিক ছুটির আগের মুহূর্তে এই কাম করে না। তো এই জাউরামো কেন? কারণ সরকার গেছে পাগল হইয়া। এটা কথা মনে করাই দিই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিক হত্যাকাণ্ড বাস্তবায়নের প্রক্রিয়া যখন আগায় চলতেছিল, তখন আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয় স্কাইপ ক্যান্ডেল। এটা ছিল বিচারের নামে সেই সময় চলমান নাটক নিয়ে নিজামুল হক নাসিম এবং আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথন। এই কথোপকথনে উঠে আসছিল জুডিশিয়াল মার্ডারের পরিকল্পনা বাস্তবায়নের পুরা চিত্র। ঠিক একইভাবে এখন বিএনপি সরকার পাগলা হইয়া গেছে। তারা যেভাবেই হোক রাজনৈতিক প্রতিপক্ষকে দৌড়ের উপরে রাখবে বলে পাগলের মতো যা ইচ্ছা তাই করতেছে। ইসলামী ব্যাংক খাইয়া দেওয়ার আওয়ামী তরিকা বিএনপি বাধ্য ছাত্রের মতো ফলো করতেছে। শুধু তাই না, আরো আগ বাড়ায় যত ইসলামের নামধাম আছে এরম সব প্রতিষ্ঠানের উপরে খড়গগ্রস্ত হয়েছে। তাদের ধারণা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো আসলে জামাতের প্রতিষ্ঠান, এগুলোরে সাইজ করলে জামাত সাইজ হয়ে যাবে। আমি যতটুকু জানছি এই সাজেশন বিএনপিকে দিচ্ছে ডিজিএফআই, আর সেই প্রেসক্রিপশনে চলতেছে বিএনপি। ডিজিএফআই এর প্রেসক্রিপশনে কাটারানিতে তো হেলিকপ্টারে পলাইতে হয়েছে, আবার বিএনপি সেই ডিজিএফআই এর প্রেসক্রিপশন ফলো করতেছে। কেন বিএনপি এটা বাধ্য ছাত্রের মতো ফলো করতেছে, এটা একটু বিস্তারিত বুঝতে দেখতে হবে। 8 দিনের প্রসঙ্গে আবার ফিরে আসব, কারণ পুরা বিষয়টার সাথে একটা গভীর রাজনৈতিক প্রশ্ন যুক্ত আছে। তাই পুরাটা না বুঝলে এই 8 দিনের প্রবলেমটা, চিত্রটা, ইসলামী ব্যাংকের প্রবলেমটা পরিষ্কার হবে না। আসেন সেটা একটু বুঝে দেখি, একটু অন্য দিকে যাইতেছি। বিএনপিরে বোঝানো হয়েছে হাসিনা পতনের পরে বাংলাদেশে ইসলামপন্থার উত্থান হয়েছে, তুমি সামলাইতে পারবা না, তাই আওয়ামী বাম সব মিলা ইসলামপন্থীদের ঠেকাও, সবাই একসাথে নাও। সব গর্ত থেকে বাইরে হয়েছে। আওয়ামী লীগ নানা জায়গায় মিছিল করতেছে, ইন্ডিয়ান হাই কমিশনের বেনাপোল দিয়ে বুক ফুলায় ঢাকায় ঢুকায় কয় আমাদের অভিন্ন স্বপ্ন, আমরা একসাথে চলবো, আমরা একসাথে একটা কত বড় জাতি গোষ্ঠী হইতে পারি। কি কইছে তার মানে হইতেছে আমরা একটা দেশ হইয়া যাই। আমি একটাই কথা বলতে পারি, আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে, ওই কাজটা করব। দেখেছেন? হ্যাঁ, তো মাদারবোর্ড তো স্বপ্ন অখণ্ড ভারত, অভিন্ন স্বপ্ন কেমনে হয় আমাদের, কেমনে ইন্ডিয়া কামব্যাক করেছে দেখেন। আবার এর চারপাশে হাই কমিশনের চারপাশে সেই আওয়ামী লীগ আমলের মতোই লোকজন ঘিরা ধরিছে, দেখেছেন? এটাই হইতেছে কামব্যাক। সেজন্য তো দেখছেন জুলাই যোদ্ধাদের উলঙ্গ কইরা পিটায় নেত্রকোনায়, জুলাই স্তম্ভে আগুন দেয়, মাহাদিরের দৌড়ানি দেয়, আর নটি শাওন উল্লাস করে সেটা দেখা।
হ্যাঁ, আবার দেখেন ফুন্দের আলো কি করতেছে, তারাও কামব্যাক করছে, একই সাথে কি টাইটেল করছে দেখেন। ধরেন আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট এমপি মন্ত্রী মারা গেল, প্রথম আলো কি লিখবে, মারা গেলেন অমুক, তার সাথে একটা ভালো বিশেষণ ইউজ করবে, বলবে বর্ষিয়ান রাজনীতিবিদ। দেখেন বাংলাদেশের সবচেয়ে ক্রিমিনাল পলিটিশিয়ান তোফায়েল রানিয়া লিখেছে কি, দেশের রাজনীতিতে নাকি স্মরণীয় হয়ে থাকবে, অথচ মাদের ক্ষেত্রে টোনটা দেখেন। পারলে একটা গালিও অ্যাড করে দিত ওই টাইটেলের সাথে, কই তো থানা পুরাই দিছি, হুমকি দেওয়া, সেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা এখন ধাওয়া খায় থানায় এসে লুকাইছে, এভাবে লিখতো পারলে। তো ধাওয়া দিছে কে, সে কেন থানায় আশ্রয় নিচ্ছে, তার মানে পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে তার উপরে যে একটা অ্যাটাক হয়েছে, থানায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তো এটা তো থানায় আশ্রয় নিতে বাধ্য, তাকে তো ধাওয়া হয়েছে, তো ক্রাইম। এই ক্রাইমকে ফোকাসে রাখা হয় নাই। যদি ক্রাইমকে ফোকাসে না রাখবে তাহলে সংবাদপত্রের কাজ কি, থানা পুরাই দিছি বলে মায়েদের সেই বক্তব্য তো তখনই সেটেল হয়ে গেছে। এখন ওইটাকে একটা ব্যাক স্টোরি হিসেবে না মাদের উপরে হামলার চেষ্টাকে জাস্টিফাই করা হইতেছে। এটাই ফুন্দের আলো, এটাই দিল্লি স্টার, ভিকটিমকে মক করতেছে। এটা কোন ধরনের সাংবাদিকতা রে, জাউরা ভাই, এই আবার একটা জাউরা সিল মেরে দেন ফুন্দের আলোরে আর মতিউর রহমানকে। এটা তো আসলে লীগের অ্যাক্টিভিজম, লীগ যা বলতো তাই প্রথম আলো বলে, লীগের যা কিছু রাগ ক্ষোভ প্রথম আলো সেগুলো সবগুলো পোষে। আওয়ামী লীগ মাঠে নামতেছে, ইন্ডিয়া কামব্যাক করতেছে, ফুন্দের আলোর আওয়াজ বাড়তেছে, সব এক সুতায় বাধা। একবার পাবলিক জ্বালায় দিছে ফুন্দের আলো, তারপরে শিক্ষা হয় না, এদের শিক্ষা হয় না। ফুন্দের আলো দিল্লি স্টার শুধু ইন্ডিয়ান মিডিয়া না, তারা নিজেরাও ফ্যাসিস্ট। ফুন্দের আলো দিল্লি স্টার যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আওয়ামী লীগ ফিরে। আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে অংশ নেয়া, নেতৃত্ব দেয়া কিংবা সমন্বয়ক ছিলেন এরকম 2-3 জনের উপরে গেল এক সপ্তাহে হামলা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা মাহাদি তো আছে, তাকে দৌড়ে সে থানায় গিয়ে ঢুকেছে, আরেকজন তাকে ধরে তারপরে উলঙ্গ করে জয় বাংলা স্লোগান দিয়েছে। এই ঘটনাগুলো আমরা দেখেছি, এগুলো কার কেমন লাগে সেটা জানি না, মানে খুব খারাপ লাগে। এটা নিয়ে এক এক জায়গায় এক একভাবে হয়েছে, বিশেষ করে প্রায় প্রতিটি গণমাধ্যমেই বলা হয়েছে যে থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলা সেই সমন্বয়ক আশ্রয় নিলেন থানার ভেতরেই। থানার পুলিশের টাকা কি পুলিশের বাপ দেয়? থানার পুলিশের টাকা আমরা দেই। এখন থানা জ্বালিয়ে ফেলা, কোন থানা জ্বালাইছিল, কোন পুলিশকে মারা হয়েছিল জুলাইতে? যেই পুলিশ এই দেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে। পুলিশ মনে হচ্ছে যেন মানে ওদের জন্মই হয়েছে ঘুষ খাওয়ার জন্য। পুলিশের ভাইরা অনেক সৎ ভাই আছেন, মন খারাপ করেন না। আপনাদের জন্মই হয়েছে আপনাদের পোলাপানের খারাপ জিনিস খাওয়ানোর জন্য। আপনাদের পোলাপানের শরীরের মধ্যে দূষিত হারাম ঘুষের রক্ত, এটার জন্যই আপনাদের আল্লাহ জন্ম দিয়েছে এই দুনিয়ায়। আপনাদের ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই। এটা গত 2 বছরে সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বললো, পুলিশকে নিয়ে কোনো দিন নেগেটিভ কথা বলিনি, বাট এই 2টা বছরে দেখলাম পুলিশ যা যা বললাম, এটা বলার পরে আওয়ামী লীগের লোকজন আছে না, ওরা তো এই কয়দিন ধরে ধরেন মজা নিচ্ছে এইসব ঘটনাগুলো নিয়ে। এতক্ষণ যা বললাম এটাতেও কিন্তু আওয়ামী লীগের মজা লেগেছে। তো আওয়ামী লীগের লোকজনরে বলবো, বাংলাদেশ মনে কর তারেক রহমানের নেতৃত্বে, জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ মনে কর ওই দক্ষিণ সুদানের মতো অবস্থা হয়ে যাবে। মনে কর যদি এরকমও হয়ে যায়, তারপরেও কোনোদিন বাংলাদেশের মানুষ তোদেরকে মানুষ মনে করবে না। তোরা মানুষ না, তোদের যেসব চিন্তা ভাবনা, তোদের বিবেক বোধ, এটা কোনো সাধারণ মানুষের হিউম্যান সাইকোলজির কোনো শাখার প্রশাখার মধ্যে তোদের এটা নাই। তোদের জন্মটাই হইল গিয়া একটা খারাপ জিনিস দিয়া। হ্যাঁ, ইচ্ছে খারাপ করে আর বললাম না। এই জন্মে যারা হয়েছে, আওয়ামী লীগের অনেক মানুষজন আছে, আমারও খুব ক্লোজ পরিচিত লোকজনও আওয়ামী লীগের 2-4 জন আছে, তাদের সাথে সরাসরি যখন কথা বলি এমনি, ভাই আওয়ামী লীগটা আপনি করেন কেমনে, আমার এটা বলেন। এরকম আওয়ামী লীগ নাও ভাই, আমি আওয়ামী লীগ করলো এরকম না, ওই আরে বেটা এরকম ওইরকম না। আওয়ামী লীগ এটা যে মানে বিশ্বাস মনে মনেও একটু এটারে যে সমর্থন করে, ওরও বুঝতে হবে ওর মস্তিষ্কে সমস্যা আছে। খারাপ মানুষ না হইলে ওর মস্তিষ্কে বুঝতে সমস্যা আছে। এই ছাড়া পৃথিবীর কোনো সুস্থ মানুষ কোনোদিন এরকম কোনো সংগঠন করতে পারে না, এটা তারা করে। সো তোদের জন্য, তোদের ভালো হওয়ার জন্য, তোদের বোঝার জন্য, তোরা আজকে মনে কর যে এই যে চোরাগুপ্তা হামলা চালায় একটা সমন্বয় একটা পিটাচ্ছিস, সামনে হয়তো আরও এরকম করবি। তোরা যাই করিস, তোদের বুঝতে হবে, তোদের যদি নাকি হাতে পায়ে ধইরা জোর করে যদি তারেক রহমান বাংলাদেশে আইনা যদি তারপর ক্ষমতায় বসায় বা রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে পারবি।
এই ছাড়া তোদের কোনো ক্ষমতা নাই। তোরা তোদের বাপেরে বিচির মধ্যে চাপ দে, খালি তোর বাপেরে না, তোর বাপের ছেলে, ছোট বাচ্চা, ওই সব কটার বিচির মধ্যে চাইপা 15 আগস্ট যেটা করছে না, তোর আম্মারে ব্লাউজ টেলাউজ যা আছে সব কিছু রাইখা ন্যাংটা করে তারপরে মানুষ 45 মিনিটে খাইতেও দেয় নাই, সেটাই লাথি দিয়ে তারপর বার করে আইছে ভারতে। এখন যায় মোদির কাছে হাঙ্গা ছাড়া, তারপরে আকাম কুকাম লাগাইতেছে, দেখ বাচ্চা বুচ্চা হয় কিনা, দেখ যদি মেয়াদ থাকে তাহলে হয়েও যাইতে পারে। তোর আম্মা যায় ওইখানে এগুলি করতেছে, তোরা পাল ফালাইতে পারছিস? 2 বছর হয়েছে, কোনো পালটা ফালাইতে পারছিস? কবে আসবি বল? তোরা দিন তারিখ দে যে অমুক দিন অমুক কিছু হইলে তারপরে আসবি। তোদের বিএনপি যদি মানে জোর করে আইনা যদি ক্ষমতায় বসায় বা রাজনীতি করতে, তাইলে পারবি। এর বাইরে তোদের হাতে কোনো অপশন নাই। তোদের আব্বা যারা, তোদের আব্বা ছাগলের 3 নম্বর বাচ্চাগুলি তো সোশ্যাল মিডিয়াতে, যে আমি আজকের ভিডিওটা তো যা বললাম যে ওদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ইয়ে, ভাই সোশ্যাল মিডিয়া আমরা এটার জন্ম দিছি। এই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রাজনৈতিক কথাবার্তা, রাজনীতি করেও যে মানুষকে যে মানে উজ্জীবিত করা যায়, এটা আমরা শিখাইছি। সো সোশ্যাল মিডিয়ায় কি হয় আমরা খুব ভালো করে জানি। একটা পোস্টের মধ্যে 500-1000 কমেন্ট হওয়া এভারেজ মানে গুড এনাফ, এর চাইতে বেশি দরকার নাই। সো 500-1000 মানুষ, তোরা এখন ইন্ডিয়াতে যায় বসে আসিস, লন্ডনে আসিস, এখানে আসিস, বিভিন্ন দেশে দেশে আসিস না, তোদের তো সারাদিন এখন বিশেষ করে ইন্ডিয়ারগুলি সারাদিন ফ্যান্সি ডিলার বাংলা খাওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই তোদের। সারাটা দিন হাঁ করে তাকায় থাকিস যে কখন একটা কিছু একটা খবর পাবো। ডক্টর ইউনুস বলে পলাইছে, 2 দিন পরে ফ্রান্স থেকে ইউনুস আবার দেশে, তো এই না বললি যে আর আসবে না, চলে গিয়েছে নেই সে। ভাই এগুলো আমরা একসময় করছি, আমরাও একসময় এখানে বসে থাকতাম কিছু একটা হবে, কিছু। এনায়েত করিমের মতো লোক, ওই যে বাটপার, সেই এনায়েত করিমও এই বাংলাদেশের এই যে শওকত ভাই, সাংবাদিক শওকত ভাই, গাজী রুহুল আমিন সাংবাদিক, তারপরে আরও অনেক পলিটিশিয়ানও আছে, অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে এই এনায়েত করিম। অনেকে আছে হয়তো মানে তাদের আসলে তাদের ভালোর জন্যই গিয়েছিল তাদের সাথে কথা বলতে। এনায়েত করিম বুঝাইছে ভাই এই যে এরকম এরকম হবে, এটা হবে আর সরকার পতন হয়ে যাবে। তো তার কথাবার্তা আমার প্রথম দিনই ভাল লাগে নাই, আমি বারবার বলছি। এই যে উলফাত ভাইরে জিজ্ঞেস করেন, আমি ভাই বলছি ভাই এটা 2 নাম্বার লোক, কিন্তু সে করতো কি, রয়ের টাকা পয়সা নিয়ে ওই থাইল্যান্ডে মিটিং করাইতো, আমেরিকায় আনতো মিটিং করতে, তারপর কাঠমান্ডুতে যাইতো, সিঙ্গাপুরে যাইতো, ভিআইপি 5 স্টার হোটেলে নিয়ে যাইতো, বিজনেস ক্লাসে টিকিট করাইতো, এগুলো করে নিয়ে যেত। ওই ইয়ে হয়েছে এই যে রেজা কিবরিয়া ভাই, ইলিয়াস শোনেন, কোথায় দাঁড়াবেন আপনি ক্যান্ডিডেট কতজন দিবেন আপনি করেন। ধুরো ভাই কী এগুলি। এনায়েত করিমের মতো লোকও কিন্তু এইভাবে বাংলাদেশের বহু ডাকসেটে রাজনীতিবিদদেরকে কিন্তু করছে। এই যে আজকের স্পিকার মেজর হাফিজ ভাইটা এদেরকেও অনেকটা বায়াস করে ফেলছিল। অতএব আমরা এগুলো পার করে আসছি গেল 15 বছর। তোমরা তো মাত্র শুরু করলে, আমাদের কাছে তোমরা দুগ্ধ শিশু, তোমরা এখনও এগুলো কিছুই বুঝো নাই, বহুত সময় আছে। তোমার আম্মার সাথে যায় আওয়ামী লীগের সব নেতারা এখন কথাও বলে না, কারণ তোমার আম্মার কেবলা আবার আরেক 2টা হয়েছে। রেহানা আপা এক কেবলা, তোমার ওই যে এই 5,500 বিজ্ঞানী আবার আরেক কেবলা, ওইদিকে পুতুলও আবার আরেক কেবলা হইতে চায়, বাট ওইটা একটু ঠান্ডা আছে। এদিকে এই 3 কেবলা কিন্তু এখন কামড়াকামড়ি চলছে। তোমাদের বড় বড় নেতা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করে, তোমাদের এখন কেবলাই ঠিক করতে পারো না যে কোন দিকে। কেউ চিন্তা আছে না হাসিনা থাকা অবস্থায় তো আর হবে না, এখন রেহানা চায়, কিন্তু হাসিনা মারা গেলে এখন রেহানার দিকে যাবে। ওইদিকে রেহানার ছেলেটা আবার ব্যাপক আকারের উত্তেজিত হয়ে আছে, কোনোভাবেই জয়ের দিকে যাইতে দেওয়া যাবে না। ওই যে ববি না কি যেন নাম, এই নিয়েই চলছে অনেক কিছু। সো তোমরা আগে ওই দিকে ঠিক করো, ঠিক করে এরপরে বাংলাদেশে তোমাদের যদি এখন নির্বাচনে আসতেও দেওয়া হয়, নির্বাচনে আসতে কি করবা? বিএনপি তোমাদেরকে যতই তুলু করুক, ক্ষমতার প্রশ্নে বাংলাদেশে তোমরা রাজনীতি কি করে আমরা জানি না। আপন ভাইরেও তুমি জায়গা দিবে না কেউ। ভাই এসে যদি কালকে বলে যে আমি নির্বাচন করবো, তাহলে বড় ভাই ওরা খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। সো তোমরা বাংলাদেশে আসবা, ক্ষমতায় যাইতে চাবা, আর বিএনপি তোমাদেরকে বসায় রাখবে, পাশার চামড়া ঠিক থাকবে না। অতএব আওয়ামী লীগের এই ভিডিও, এইসব আমাদের এইসব ভিডিও কথাবার্তা দেখা খুশি হওয়ার কিছু নাই বাবা। তোমাদের জন্য কোনো খুশির খবর আপাতত আগামী 20 বছরে নাই। 20 বছর পরে ওয়েট করো। যা হচ্ছে এই দেশে, এই যে সমন্বয়ক টমন্বয়ক যারা আজকে মার খাচ্ছে, ছাত্রনেতা যারা মার খাচ্ছে, তারা কিন্তু টাকার জন্য আন্দোলন করে নাই, তারা পদের জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করে নাই, তারা দেশের জন্য আন্দোলন করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ওই কেন্দ্রীয় যারা আছে ওরা যদি আগায় নাও আসে না, এই দেশে কেউ না কেউ দাঁড়ায় যাবে আবার।
এটা বেশি দিন চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো ফিরে আসবে। এইবার আসেন দেখি এই 8 দিন কি আসলে জামাতে প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক কি আসলে জামাতে প্রতিষ্ঠান? জামাতে ইসলামী সরাসরি মালিকানায় না থাকলেও জামাত প্রভাবিত প্রতিষ্ঠান তো বটেই, এটা তো কেউ অস্বীকার করে না। আর এটাই হইতেছে ওদের বিপদ। প্রথমত এই প্রতিষ্ঠানগুলো অন্য প্রতিষ্ঠানের চাইতে ভালো ফাংশন করে, সেবা দেয় মূলত নিম্নবিত্ত এবং দরিদ্রদের, মানসম্পন্ন সেবা দেয় কম পয়সায়। প্রতিষ্ঠানগুলোতে ইসলামপন্থীদের চাকরি বাকরি হয়। বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে থাকলে চাকরি হয় না, এটা তো সত্য কথা। আর সবচেয়ে বড় কথা, একটা অল্টারনেট গভর্নেন্সের চিত্র তারা উপস্থাপন করতে পারতেছে। আর্থিক প্রতিষ্ঠান আমরা চালাইলে এরকম হইতো, তারা দেখাইতে পারে। স্বাস্থ্য ব্যবস্থা আমরা চালাইলে এরকম হইতো, তারা দেখাইতে পারে। এখন একটা প্রশ্ন করি, বিএনপির কি ব্যবসা নাই? আওয়ামী লীগের ব্যবসা নাই? আছে, হোটেল আছে। আব্দুল আল মিন্টুর ন্যাশনাল ব্যাংক আছে না? সালমান এফ রহমানের বেক্সিমকো সাম্রাজ্য আছে না? মিজানুর রহমান সিনার একমি আছে না? আর এই যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী জাহিদ ভাই, ওনার তো ফার্মা আছে, হাসপাতালও আছে। টিপু মুন্সি আওয়ামী লীগের নেতা, হাসপাতাল আছে না? এই যে এভার কেয়ার, চাঁদ আব্বাসের ঢাকা ব্যাংক আছে না? তাইলে জামাত ঘরানা প্রতিষ্ঠানে বারবার হাত পড়ে কেন? ইসলামী ব্যাংক দখল হয় কেন? 8 দিনের লাইসেন্স বাতিল হয় কেন? একটার পর একটা প্রতিষ্ঠান টার্গেট হয় কেন? কারণ সব ব্যবসা সমান না। মিন্টুর ব্যাংক, চাঁদ আব্বাসের ব্যাংক, লীগের নেতাদের হাসপাতাল, এই প্রতিষ্ঠানগুলো কি করে? টাকা বানায়, মালিকের পকেটে ভরে। এটা হইল ভাড়াখোর পুঁজি, ইংরেজিতে বলে রেন্ট সিকিং ক্যাপিটাল। ক্ষমতার কাছে থেকে সুবিধা নেয়, লোন নেয়, ফেরত দেয় না, টাকা বানায়, ব্যাস, এর বেশি কিছু না। রেন্ট সিকিং এর সবচেয়ে সোজা মানে হইতেছে পরিশ্রম করে সম্পদ বানানো না এরা, বরং ক্ষমতার কাছে থেকে সুবিধা বাগায়, টাকা কামায়। এটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরেন 2 জন লোক, প্রথম জন একটা কারখানা দিল, জিনিস বানায়, বেচে, মানুষের কাজে লাগে, লাভ করে। এটা একটা হালাল রোজগারের মতো কিছু একটা তৈরি করলো, সমাজের নতুন মূল্য যুক্ত হইল। দ্বিতীয় জন কিছুই বানায় না, সে শুধু ক্ষমতার সাথে খাতির করে। ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোন নেয়, ফেরত দেয় না। সরকারি কাজ পায় কম্পিটিশন ছাড়াই, বিদ্যুৎ কেন্দ্র বসায় আর ক্যাপাসিটি চার্জ নেয়, বিদ্যুৎ না দিয়েও টাকা পায়। এই লোক নতুন কিছু বানায় না, সে শুধু বিদ্যমান সম্পদ থেকে নিজের ভাগটা বাগায় নেয় ক্ষমতার জোরে। এই দ্বিতীয় ধরনটাই হইতেছে রেন্ট সিকিং, বাংলায় বললে ভাড়াখোর পুঁজি, বা আরো সোজা বাংলায় বললে সুবিধাভোগী লুটেরা ব্যবসা। এই প্রতিষ্ঠানগুলো একটা জিনিস কোনোদিন করে না, এরা দেখায় না যে আমরা চালাইলে দেশটা কেমন হইতো। এরা কোনো বিকল্প আঁকে না, শুধু লুটে। এখন উল্টা দিকটা দেখেন, 8 দিন গরিব মানুষের মানসম্পন্ন সেবা দেয়। ইসলামী ব্যাংক নিম্নবিত্তের কাছে পৌঁছায়। এই প্রতিষ্ঠানগুলোতে দাঁড়িয়েওয়ালা লোকের চাকরি হয়, যেটা বাংলাদেশের অনেক জায়গায় হয় না। দাঁড়িয়ে দেখলে দরজা বন্ধ, আর এরা ভালো ফাংশন করে, এটা অনেকে মানে। এই দুইটার মধ্যে আকাশ পাতাল ফারাক, আর এই ফারাকটাই হইল আসল গল্প। কি গল্প? জামাত ঘরানা প্রতিষ্ঠান যখন গরিবের ভালো সেবা দেয়, ভালো চলে, তখন সেটার নিছক ব্যবসা থাকে না, সেটা একটা প্রস্তাব হয়ে দাঁড়ায়। প্রস্তাবটা কি? আর্থিক প্রতিষ্ঠান আমরা চালাইলে এমন হইতো, স্বাস্থ্য ব্যবস্থা আমরা চালাইলে এমন হইতো, সরকার আমরা চালাইলে এমন হইতো। বুঝতে পারতেছেন? এটা একটা বিকল্প শাসনের ছবি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই প্রমাণ হাতে নিয়ে দাঁড়ায় আছে, দেখো আমরা পারি। আর এইটাই শাসকের জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ একজন শাসকের সবচেয়ে গভীর দাবিটা কি? আমি ছাড়া কেউ এই দেশটা চালাইতে পারবে না, বিকল্প নাই, তাই না? সবসময় হাসিনাও তাই, তারেক রহমানও তাই। এই প্রতিষ্ঠানগুলো ঠিক এই দাবিটার গায়ে হাত দেয়, জলজ্যান্ত প্রমাণ হয় বলে। বিকল্প আছে, লুটেরা ব্যাংক সহ্য করা যায়, কিন্তু একটা কাজ করা বিকল্প সহ্য করা যায় না। ইটালিয়া চিন্তক আন্তোনিও গ্রামসে একটা কথা বলছিলেন, রাষ্ট্র মানে খালি সরকার, পুলিশ, আদালত না। রাষ্ট্র মানে এইগুলোর সাথে আরেকটা জিনিস, সিভিল সোসাইটি, স্কুল, হাসপাতাল, ব্যাংক, সংগঠন, মসজিদ, মাদ্রাসা। ক্ষমতার টিকা থাকে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে, মানুষের সম্মতি তৈরি করে এরা। গ্রামসি বলতেন, যদি কেউ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে চায়, তাইলে তাকে একটা সিভিল প্রতিষ্ঠানগুলোর ভিতরে একটা পাল্টা শক্তি বানাইতে হবে। উনি নাম দিছিলেন কাউন্টার হেজিমনি, পাল্টা আধিপত্য। জামাত ঘরানা প্রতিষ্ঠানগুলো এইটা করতেছে, জানায় অথবা অজানায়, জেনে করুক আর না জেনে করুক। এরা একটা পাল্টা সিভিল সোসাইটি বানাইছে, রাষ্ট্রের অনুমতি ছাড়াই। এরা নিজের বৈধতা উৎপাদন করে, নিজের জনভিত্তি বানায়। এখন বুঝেন, শাসকের কাছে টিপু মুন্সির এভার কেয়ার কেন কোনো হুমকি না? সামিটের বিদ্যুৎ কেন্দ্র কেন কোনো হুমকি না? কেন সামিট টাকা পায়? আদানির বিদ্যুৎ কেন্দ্র কেন কোনো হুমকি না? সালমান রহমানের বেক্সিমকো কেন কোনো হুমকি না? ওইটা পাল্টা আধিপত্য বানায় না, কিন্তু 8 দিন ইসলামী ব্যাংক এরা বানায়। এরা এই কারণেই টার্গেট, কারণ এই প্রতিষ্ঠানগুলো একটা কাজ করে, ক্ষমতায় যাওয়ার আগেই দেখায় দেয় ক্ষমতায় গেলে কি করবে। এটারে বলা যায় একটা পূর্বাভাস, ভবিষ্যতের একটা ছোট্ট নমুনা, আজকে হাতে নাতে দেখানো। রাষ্ট্রের ভেতরেই যেন একটা ছোট বিকল্প রাষ্ট্রের বীজ। শাসক এইটাকে দেখে অস্তিত্বের প্রতি হুমকি হিসাবে, কারণ এটা সব কথা না, এটা প্রমাণ। প্রমাণের বিরুদ্ধে তর্ক তো চলে না। তাহলে তারা এগুলো ভাঙবে কিভাবে? শাসক যদি এই প্রতিষ্ঠানগুলো আদর্শ দিয়ে হারাইতে না পারে, কারণ সেবা ভালো, মানুষ পছন্দ করে, তাইলে হারাবে কিভাবে? আইন দিয়া, প্রশাসন দিয়া, লাইসেন্স বাতিল করিয়া, ভোট দখল করিয়া, অনিয়ম পাওয়া গেছে বলে তদন্ত বসাও।
বাংলাদেশ ব্যাংক দিয়ে বোর্ড ভেঙে দাও, স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়ে লাইসেন্স বাতিল করো, কিন্তু আসল লক্ষ্য কি? প্রতিষ্ঠান না, আসল লক্ষ্য প্রতিষ্ঠানটা যে বিকল্প শাসনের ছবি আঁকতেছিল সেই ছবিটা মুছে দেওয়া। আসল কাজ ওই দেখায় দেওয়ার ক্ষমতাটা নিভায় দেওয়া, যাতে কেউ আর কোনোদিন বলতে না পারে ওদের হাতে দিলে তো ভালো হইতো, ভালো চলতো, দেশটা ভালো চলতো। এইটারে দুনিয়ায় বলে লফেয়ার, ওয়ারফেয়ারের মতো। আইনকে অস্ত্র বানানো, সরাসরি নিষিদ্ধ করে না, গুলি করে না, বৈধতার মুখোশ পরে আইন প্রশাসন দিয়া প্রতিপক্ষকে নিঃশেষ করে দেয়। রাশিয়ার পুতিন এই যে খোদরাকোভস্কির তেল কোম্পানি কর মামলায় ফেলায় দেউলিয়া করে দিছিল, নাই করে দিছে। তুরস্কের দোকানও গুলেন ঘরানার ব্যাংক, হাসপাতাল, স্কুল হাজারে হাজারে বাজেয়াপ্ত করছে। ইন্ডিয়াতে অ্যামনেস্টির অ্যাকাউন্ট জব্দ করিয়া তারাই দিচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে। একই খেলা। আর বাংলাদেশেও সে একই খেলা চলতেছে। জামাত ঘরানা প্রতিষ্ঠানের বিপদটা তাদের টাকায় না, বিপদটা তাদের বৈধতায়। এরা রাষ্ট্রের পাশে দাঁড়াইয়া একটা পাল্টা শাসনের জলজ্জান্ত প্রমাণ দেখায়। আর ঠিক এই কারণে এদের ভাঙা হয়। ভাঙা হয় বাজারে না, ভাঙা হয় আইন আর প্রশাসনের অস্ত্রে। লীগের লুটেরা ব্যাংক টিকা থাকে, কারণ ওইটা কোনো বিকল্পের ছবি দেয় না। আর 8 দিন ইসলামী ব্যাংক এরা ছবি দেয়, আর যে ছবি দেয় সেই ছবিটাই মুছতে হয়। এটা মাথায় রাখলে আর এটা প্রত্যেকটা লাইসেন্স বাতিল, প্রত্যেকটা বোর্ড দখল, ব্যাংক দখল, এটার মানে বুঝতে পারবেন। প্রশ্নটা এটা না যে অনিয়ম হয়েছে কিনা, প্রশ্নটা সবসময় এইটাই যে প্রতিষ্ঠানকে একটা বিকল্পের স্বপ্ন দেখায় কিনা। দেখাইলে শেষ। বহুত হ্যাদম দেখাইছেন। হ্যাঁ, আসেন দেখাই। এই বাচ্চা মেয়েটা 250 টাকায় ডায়ালাইসিস পাইতো, সেটা বন্ধ করে দিচ্ছেন। আমার নাম ফাহিমা, বাড়ি মাগুরা। এই কিডনির সমস্যা ছোটবেলার থেকে। পিজি হসপিটালে হয়েছে 7 মাস মতো, সপ্তাহে 2 দিন। না, এখানে কোনো সমস্যা নেই। এটা আমাদের পেশেন্ট, এর নাম ফাহিমা, এর বাসা মাগুরা, এর বয়স 14 বছর। আমাদের এখানে গত বছর 2025 সালের 14ই আগস্ট থেকে আমাদের এখানে ডায়ালাইসিস পাচ্ছে। রেগুলার ডায়ালাইসিসে আসে সপ্তাহে 2 দিন। এই পেশেন্ট আমাদের এখানে, আমাদের দরিদ্র একটা ফান্ড আছে 250 টাকা, সেই 250 টাকায় ডায়ালাইসিস পাচ্ছে। দেখেছেন, বহুত হ্যাডম আপনাদের। এরকম 15,000 ডায়ালাইসিস রোগী চিকিৎসা পাইতেছিল এই 8 দিনে। আসিলেন হ্যাডমালা। বাংলাদেশের সবচেয়ে এফিসিয়েন্ট অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দিচ্ছেন। দেখেন 80 টাকার ভিতরে, ঢাকার ভিতরে। আমার আর আগেও একটা বেবি এখানে হয়েছে, আমি এখানে ভালো সেবা পাচ্ছি এবং এখন আমার বেবি হওয়ার জন্য নিয়ে আসছে। শুরুর দিকে এই সেবা ছিল একদম ফ্রি। জ্বালানি তেলের দাম বাড়ায় তা হয় 150 টাকা। এখন ঢাকার ভেতরে মাত্র 380 টাকায় মিলছে দ্রুততম মানবিক সেবা। দেখেছেন, আপনাদের প্রচুর অ্যাডম। ঢাকা শহরের দরিদ্র আর নিম্নবিত্তের মানসম্পন্ন হাসপাতাল বন্ধ করে দিয়েছেন। দেখেন কি বলে ওরা। আগামীতে আমি কোথায় যাব? আমার তো এত টাকা নাই ভাই, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, আমি কোটিপতির সন্তান না। আমি কোথায় যাব আমার বাচ্চাকে নিয়ে, সেটা বলেন। ওই বাচ্চা যদি মারা যায় সরকার কি দেবে? কি দেবে ওই বাচ্চার বাবা মাকে? আইসিইউ, এনআইসিইউ তে 1 দিন 2 দিনের বাচ্চাও ভর্তি আছে। হঠাৎ করে যে লাইসেন্স বাতিল করে দিল, এই বাচ্চাগুলো, এই পেশেন্টগুলো নিয়ে যাবে কোথায়? 3 বার দিলে ঢাকা শহরের মধ্যবিত্ত লোকেরা, রিকশা চালকরা কোথায় যাবে? ঢাকা মেডিকেলে প্রতিদিন রোগী মরে, কটাই চলে। দেখেছেন, আরেকটা দেখেন কি বলে। অনেক ডাক্তার আছে ওরা পকেটে টাকা দিয়ে পর্যন্ত চিকিৎসা করে। আমার বাচ্চারা কবির স্যার ওনার পকেটে টাকা দিয়ে চিকিৎসা করতেছে। আমি ড্রাইভার বহন করতে পারতেছি না। স্যার নিজে টাকা দিয়ে আমার বাচ্চা চিকিৎসা করে কোথায় যাব? দেখেছেন, হ্যাঁ, আপনারা জিতছেন। এখন আপনারা জিতছেন, যান, আপনারা ফার্স্ট হয়েছেন। বহুত হ্যাডম আপনাদের। ক্ষমতায় থাকলে নিজেদেরকে অনেক হ্যাডোমালাই মনে হয়। হাসিনাও মনে করতো, সোহরাওয়ার্দীর বডিগার্ড নিজেও মনে করতো এই হাসপাতাল অন্যায়ভাবে বন্ধ করাটা বিএনপির অন্ধকার ইতিহাসের সাথে যুক্ত হয়ে থাকবে। এই কাম কইরা কত মজলুমের অভিশাপ বদদোয়া কামাইছেন তার ইয়ত্তা নাই। হ্যাডমের হিসাব বাদ দেন, শুধু একটা মুখ মনে রাখেন, ওই বাচ্চা মেয়েটার মুখ। তাই 2 বার যার শরীরের রক্ত মেশিনে শোধন হইত 250 টাকায় মাত্র। আজকে যার সামনে শুধুই অন্ধকার, তার মা কাকে বলবে যে আমার মেয়েটারে বাঁচান? কোন অফিসের দরজায় গিয়ে বলবে? পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে রোগীটা সবে অপারেশনের পর চোখ খুলছিল, তার এখন কোথায় নেওয়া হবে? আইসিইউ যে মানুষটা একটা শ্বাসের জন্য লড়তেছিল, তারপরে সেই শ্বাসটার দাম কে দেবে? এরা কেউ জামাত করে না, এরা কেউ বিএনপিও করে না, এরা শুধু গরিব। এদের একমাত্র অপরাধ এরা গরিব হইয়া বাঁচতে চাইছিল। আর আপনারা বৃহস্পতিবার বিকালে ছুটির ঘন্টা বাজার আগেই একটা কাগজে সই কইরা তাদের সেই বাঁচার অধিকারটা কাইরা নিলেন। আপনারা ভাবতেছেন প্রতিষ্ঠান বন্ধ করছেন, জামাত সাইজ করছেন, বিকল্পের ছবি মুছছেন। না, আপনারা একটা মেশিন বন্ধ করেন নাই, আপনারা একটা মানুষের নিঃশ্বাস বন্ধ করছেন, আপনারা একটা ভবনে তালা দেন নাই, আপনারা হাজারটা পরিবারের শেষ ভরসার দরজায় তালা দিয়ে দিয়েছেন। ইতিহাস সব মনে রাখে। হাসিনা ভুলে গেছিল যে রক্তের হিসাব একদিন দিতে হয়। আপনারা ভুলে যেতেছেন, কিন্তু যেই মা আজকের রাতে তার সন্তানের জন্য কাঁদতেছে, যে রোগী আজকের রাতে বিনা চিকিৎসায় ছটফট করতেছে, তাদের চোখের পানি আসমানে গিয়া পৌঁছাইবে।
আর মজলুমের সেই চোখের পানির সামনে দুনিয়ার কোনো হ্যাডম, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো ডিজিএফআই এর প্রেসক্রিপশন টিকে না। আপনারা ভাবছেন আপনারা জিতছেন, আসলে আপনারা শুধু একটা জিনিস কামাইছেন, অভিশাপ, মানুষের অভিশাপ, মজলুমের অভিশাপ। মজলুমের অভিশাপ কামানো মানুষ কোনোদিন জিতে না। আপনারা একটা দুর্বল সরকার, দুর্বল সরকার ছায়া দেখে ভয় পান। সরকারকে বাঁচায় মানুষের ভালোবাসা। সর্বদা বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু হওয়ার ভান করেছে মাত্র। সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে বাংলাদেশের অভ্যুদয়ে ভারতের সমর্থন ব্যাপকভাবে অবদান রেখেছিল, এবং এই শ্রেণীর মানুষ ইতিহাসের বিভিন্ন সময়ে ভারতের কুৎসিত ভূমিকা ভুলে গিয়ে তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকতে চায়। তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল কেবল পাকিস্তানকে ভেঙে একটি আজ্ঞাবহ রাষ্ট্র অর্থাৎ ক্লায়েন্ট স্টেট বাংলাদেশ তৈরি করার দীর্ঘদিনের লালিত ইচ্ছা পূরণ করতে, অথবা অখন ভারতের ইচ্ছা পূরণ করতে।